দেখছেন এটি নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কাজী অ্যান্ড কাজী রিপ্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টে। আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। দর্শক, সারা দেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে, এটি এখন আলোচনার বিষয়। এবং ইতিমধ্যেই আমরা জানি যে 6 মাস থেকে শুরু করে 59 মাস বয়স পর্যন্ত যে শিশুরা রয়েছেন তাদের আবারও কিন্তু হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এবং আজকে থেকে আমরা দেখেছি যে 18টি জেলার 30টি উপজেলায় এই কার্যক্রম কিন্তু আবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, যা কিনা আগামী মাসের 3 তারিখের মধ্যে সারা দেশে সম্প্রসারণ করা হবে। প্রশ্ন থেকে যায় যে হঠাৎ করে এই প্রাদুর্ভাব কেন বাড়লো, এবং যারা টিকা এর আগে নিয়েছেন তাদেরকেও আবারও টিকা দেওয়ার কথা বলা হচ্ছে। আসলে কি টিকা দিলেই এই আমাদের যে হামের প্রাদুর্ভাব বেড়েছে সেটা নিয়ন্ত্রণে আসবে কিনা, অভিভাবক হিসেবেই বা আমাদের কি করণীয় রয়েছে, সার্বিক বিষয় নিয়ে আসলে আমরা আজকে আমাদের হ্যাপেনিং পয়েন্ট সাজিয়েছি। বিষয়বস্তু নির্ধারণ করেছে হামের টিকা, ঝুঁকি ও প্রতিরোধ। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন আমাদের খুবই প্রিয় একজন মানুষ, ডাক্তার আয়েশা আক্তার। উপপরিচালক হিসেবে তিনি কাজ করছেন 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল শ্যামলী, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। 59 মাস বয়স পর্যন্ত আমরা যদি বলি যে একদমই 6 মাস থেকে শুরু করে মানে 5 বছরের নিচে পর্যন্ত যে বাচ্চারা রয়েছে, যারা এর আগে ইভেন টিকাও দিয়েছে, তাদেরকে নিয়েও আবার ভাবা হচ্ছে। আমরা যদি একটু আপনার কাছে জানার চেষ্টা করি যে এই টিকা কার্যক্রমটা আসলে কি, আবার নতুন করে কেন শুরু করতে হলো? আচ্ছা, এটা হলো যে হাম তো অত্যন্ত ছোঁয়াচে সংক্রমণ ভাইরাস জনিত রোগ, এটা জানা আছে সবার যে হামে একজন যদি আক্রান্ত হয় সে কিন্তু 15 থেকে 18 জনকে ছড়াতে পারে, এতটাই সে ছোঁয়াচে এবং এতটাই সে সংক্রামক। তো এটা কিন্তু আমাদের ডিপিএস শিডিউলের মধ্যে ভ্যাকসিনটা ছিল, এবং এটা অনেক আগে দেখা গেল যে হামে অনেক বেশি আক্রান্ত ছিল। এটা শুধু আমাদের বাংলাদেশে না, যদি বলি আমেরিকার মতো জায়গায় কিন্তু হামে অনেক বেশি মৃত্যু ছিল, অনেক আগের কথা। এখন কিন্তু নিয়ন্ত্রণে আছে, প্রতিরোধযোগ্য যেহেতু রোগ এটা। বাংলাদেশেও কিন্তু হামে আক্রান্ত ঝুঁকি মাঝে অনেক ছিল, 7, 8, 9 মধ্যে, কিন্তু মৃত্যুটা অনেক কম ছিল। মাঝে একদিন বলতে গেলে যে আক্রান্ত মৃত্যুটা খুব একটা শোনা যায়নি, কিন্তু হলো যে এই বছর হঠাৎ করে কিন্তু হামে আক্রান্ত মৃত্যু ঝুঁকিটা অনেক বেশি, যেটা আপনারা সবাই জানতে পারছেন। তো আসলে এই যে 2024-25-এ ইপিএস শিডিউলেতে ভ্যাকসিনটা দেওয়া হয় 9 মাসে, প্লাস হলো যে 15 মাসে, মানে বুস্টার ডোজটা, মানে দুইটা ডোজ। হ্যাঁ, দুইটা ডোজ নিলে কিন্তু 97% সুরক্ষা হয়। একটা ডোজ অনেকে নেওয়ার পর সেকেন্ড ডোজটা নিচ্ছে না, হয়তো কারো অবহেলা অসচেতনার জন্য অনেকে প্রান্তিক পর্যায়ে কিন্তু নিচ্ছে না। নিলে কিন্তু পুরোটি হার্ড ইমিউনিটি তৈরি হয়। তাহলে কি এখানে যারা বলছে যে একবার মানে টিকা নেয়ার পরও আবার আক্রান্ত হচ্ছে, তার মানে কি যারা দ্বিতীয়টা নেয়নি, সেকেন্ড ডোজটা নেয়নি, অনেকে আছে যে একটা ডোজও নেয় নাই। কারণ হলো 25 সালে দেখা যাচ্ছে যে টিকাটা সেটা কিন্তু আসলে তখন কেনা হয়নি ইন্টারিম গভর্নমেন্টের সময়, সেই কারণে কিন্তু ভ্যাকসিনটা কিন্তু অনেকে দেয়নি ওই সময়, আবার ক্যাম্পেনও হয়নি, যার ফলে সবাই সচেতন হয়ে আসা। কোভিডের সময় কিন্তু অনেকে ঘরে ঘরে ছিল, কেউ বের হয়নি, যার ফলে তখন হয়তো কিছুটা ভ্যাকসিনটা মানে দিতে পারেনি মানুষ। এই যে অনেক দিন ধরে না দেওয়ার কারণে সেটাই কিন্তু ক্রমপর্যায়ে বেড়ে গেছে, যে বাড়াটা আমরা এখন দেখতে পাচ্ছি। সে লক্ষ্যে আপনারা জানেন যে আজকে থেকে কিন্তু টিকার ক্যাম্পেইন অলরেডি কিন্তু দেওয়া হচ্ছে, এবং 18টি জেলার মধ্যে 30টি উপজেলায় দেওয়া হচ্ছে, এবং সেটা সফলভাবে কিন্তু কার্যক্রম চালানো হচ্ছে। এবং এরপরে 18 এপ্রিল থেকে ঢাকায়, এবং এরপর 3 মে থেকে সারা দেশে একযোগে। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এই 6 থেকে 9 মানে 5 বছর বয়সী বাচ্চাদের মধ্যে 82%ই হলো ঝুঁকির মধ্যে আছে, সেই জন্য কিন্তু এই বয়সটা নির্ধারণ করা হচ্ছে যে তাদেরকে তাড়াতাড়ি করে আমরা মানে ইমিউনাইজেশনের মধ্যে নিয়ে আসবো, সংক্রমণটা যাতে না ছড়ায়। কারণ যখন এই ভ্যাকসিনটা দিচ্ছি তখন কিন্তু অলরেডি দেখা যাচ্ছে যে 7 থেকে 10-14 দিনের মধ্যে সে কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়ে যাচ্ছে, শারীরিক ঝুঁকিটা অনেকটা কম। তো সে লক্ষ্যে কিন্তু সরকার কাজ করে যাচ্ছে, এবং এটা খুব দ্রুত কিন্তু ভ্যাকসিনটা এনে কিন্তু দেওয়া হচ্ছে। এটা অনেকটাই ভালো একটা জিনিস, এবং এটা সফলভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতার প্রয়োজন। একটা জানতে চান যে এই কার্যক্রমটা কি আগে যেরকম মানে সারা বছর ব্যাপী চলতো সেরকম ভাবে চলবে কিনা, নাকি কোনো একটা স্পেসিফিক টাইমলাইন ধরে খুব প্রায়োরিটি বেসিস এটা করা হবে? এখন তো যেহেতু অনেকে বাদ পড়েছে, তাদেরকে সবার আগে নিয়ে আসা, ঝুঁকিপূর্ণ যারা আছে তাদেরকে দেওয়া, এই ক্যাম্পেইনের মাধ্যমে দেওয়া। এরপর তো সারা বছর ইপিএস শিডিউলের মধ্যে আছেই, সেটা তো চলবে। কিন্তু এখন যেহেতু সংক্রমণটা বেশি, প্রাদুর্ভাবটা বেশি, যার জন্য তাৎক্ষণিক দিয়ে সবাইকে যাতে সংক্রমণের মধ্যে মানে ঝুঁকির আওতায় চলে আসা, যাতে সংক্রমণটা কমে আসে, সেই জন্য কিন্তু এখন আমাদের ক্যাম্পেইন করে যে আজকে আমরা দিচ্ছি, তারপর আমি বললাম যে সারা দেশে দেওয়া হবে, যাতে যারা বাদ পড়েছে তারাও দিবে, এবং যারা দিয়েছে আগে তাদেরও দেওয়া উচিত। কারণ যারা দেওয়ার পরে দেখা যাচ্ছে সেকেন্ড ডোজটা দিচ্ছে, কিন্তু থার্ড ডোজটা দিলে সমস্যা নেই, এটা আরও বুস্ট করবে, আরও বেশি ইমিউনিটি ক্ষমতা বাড়াবে। আমাদের সচেতনতার আসলে অভাব আছে অনেকগুলো বিষয়ে, আমরা সেই সচেতনতাগুলো বাড়ানোর হয়তো চেষ্টা করব। কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে এই টিকা গ্রহণ করার পরে কি আসলে শতভাগ ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করে, মানে শতভাগ সুরক্ষা কি পাওয়া যায় কিনা? সেটা হলো যে যদি আমি সেকেন্ড ডোজটা দিই তাহলে 97%, তাহলে কিন্তু আমার 3% রয়ে যাচ্ছে, যারা হলো যে হাম সেকেন্ড টাইম হতেই পারে, কিন্তু সেক্ষেত্রে আক্রান্ত হলে ঝুঁকিটা অনেকটা কম, মৃত্যু ঝুঁকিটা
মানে বাচ্চাদের ক্ষেত্রে। এবং হামে একবার আক্রান্ত হলে সেকেন্ড টাইম কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। অটো-ইমিউনিটি বিল্ড আপ হয় হামের ক্ষেত্রে, চিকেন পক্সের ক্ষেত্রে, কিন্তু তারপর হতে পারে কাদের ক্ষেত্রে যাদের প্রথমে হয়তো অনেকটা কম থাকে, হয়তো ক্যান্সারের রোগী, বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্ত হয়ে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু ইমিউনিটি ক্ষমতা অনেক কম থাকে, তাদের ক্ষেত্রে সেকেন্ড টাইম হতেই পারে, বলে ঝুঁকিটা অনেক বেশি। যখন এই ধরনের রোগগুলো হঠাৎ করে হয়, যেমন এটা আমাদের কিন্তু পরিকল্পনার অংশ হিসেবে ছিল না, সেক্ষেত্রে যে এই রোগটা ছড়িয়ে যাওয়ার পরে যে ম্যানেজমেন্টটা, হসপিটাল ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমাদের সোশ্যাল ম্যানেজমেন্টটাও থাকে, যে যেহেতু এটা ছোঁয়াচে, সেই ক্ষেত্রে হসপিটালগুলোর ক্ষেত্রে প্রিপারেশনগুলো কি আছে? আচ্ছা, সেটার জন্য তো যে কোনো দুর্যোগে আসলে তো ডাক্তাররা মানে সবসময় কাজ করে, এমনি তো কাজ করছে, যে কোনো দুর্যোগে প্রত্যেকটা হাসপাতাল কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর সবসময় অল টাইম তাদের মেনটেনের মধ্যে থাকে যে কীভাবে দুর্যোগটা মোকাবেলা করা যায়। সেক্ষেত্রে হামের রোগীগুলো কোথায় ভর্তি হবে আপনারা জানেন, সেটা কিন্তু নির্ধারণ করা আছে, আইসোলেশনে রাখা, এগুলো কিন্তু আমাদের ব্যবস্থাপনার মধ্যেই আছে। কিন্তু রোগীদেরও বুঝতে হবে যে আমি আক্রান্ত হলে তাদেরকে অবশ্যই মিডিয়াগুলো, নিউজগুলো দেখা, হ্যাঁ, টিভি দেখা, যে আমি আক্রান্ত হলে আমরা বারবার করে বলছি আইসোলেশনে রাখতে হবে, কখন রোগীটা হাসপাতালে থাকবে, কখন বাসায় থাকবে, সেটা কিন্তু আমরা বলে দিচ্ছি। এটাকে সজাগ থাকতে হবে, তাদেরকে বুঝতে হবে। এমনিতেই দেখি যে আমাদের সচেতনতার অভাবটা এমন হয় যে হসপিটালে ছোঁয়াচে রোগে আক্রান্ত কোনো রোগীকে দেখার জন্য আমরা ভিড় করে ফেলি। আইসিইউতে যখন রোগী থাকে তখন দেখা যাচ্ছে যে ভিড় ঠেলে ঢুকছে, তাদের কিছুতে আটকানো যাচ্ছে না, কিন্তু ওই আইসিইউ পেশেন্টটা এতটা ভালনারেবল, তাকে কিন্তু আরেকটা রোগ কিন্তু আক্রমণ করলে সাথে মৃত্যু ঝুঁকিটা অনেক বেশি, ওয়ার্ডেও থাকলে বেশি, সেটা কিন্তু মানুষের বুঝতে চায় না যে তাকে যে আমরা সেভ করার জন্য কিন্তু আমরা আছি। এটুকু তার আসলে অনেকটুকু মানে প্যানিক হয়ে যায়, এই জন্য বললাম আতঙ্কিত হওয়া যাবে না, সতর্ক হতে হবে, সতর্ক হতে হবে, কিন্তু আতঙ্কিত হওয়া যাবে না। যারা আক্রান্ত হয়েছেন ইতিমধ্যে আসলে তাদের ট্রিটমেন্টের প্রোটোকলটা কি, বা তাদের চিকিৎসা ব্যবস্থাটা কি আমাদের দেশে প্রতুল আছে কিনা, বা পর্যাপ্ত আছে কিনা? আছে, কারণ হামের তো আসলে সুনির্দিষ্ট চিকিৎসা বলতে গেলে একমাত্র কিন্তু প্রতিরোধী হলো প্রথম ভ্যাকসিনটা, সেটাই কিন্তু সুরক্ষা দিচ্ছে। কিন্তু আক্রান্ত হলে যেগুলো উপসর্গগুলো দেখা যায়, যে রোগে যে কারো কাশি হচ্ছে, কারো নিউমোনিয়া হচ্ছে, কারো ডায়রিয়া হচ্ছে, জ্বর হচ্ছে, সেই উপসর্গের আমরা ট্রিটমেন্টটা দিয়ে থাকি, সেটা কিন্তু প্রোটোকল আমাদের আছে এবং ডাক্তাররা জানে যে রোগীটা আসলে কী ব্যবস্থা করতে হবে। কিন্তু রোগীদেরকে বলবো যারা হামে আক্রান্ত হচ্ছে তারা আসলে বাসায় আইসোলেশনে থাকবে, কিন্তু যখন তাদের সমস্যাগুলো দেখা বিপজ্চিহ্ন, যেমন কি শ্বাসকষ্ট হচ্ছে, খুব বেশি ডায়রিয়া হচ্ছে, বমি হচ্ছে, খেতে পারছে না কিছু, অথবা খিঁচুনি হচ্ছে, অবশ্যই তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যেতে হবে। আমরা অনেকেই হয়তো জানতে চাই যে জ্বর তো স্বাভাবিকভাবে অনেক রোগের সিম্পটম হিসেবে থাকে, কিন্তু কখন আসলে অভিভাবকরা বুঝবেন যে তার সন্তানের হাম আক্রান্ত হয়েছে, বা কখন ইচ্ছে হসপিটালমুখী হবে? জি, ধন্যবাদ। কারণ হামের যে ভাইরাসটা সেটা প্রথমে শ্বাসতন্ত্রের মাধ্যমে ঢোকার পরে তো কী হবে, ওই সিমটমটা 3 থেকে 4 দিন বা 10 দিন, কারো ক্ষেত্রে 7 থেকে 10 দিন পরে প্রকাশটা পায়। শুরুতে কী হয়, হয়তো নাক দিয়ে পানি পড়ছে, যেহেতু শ্বাসতন্ত্রের মাধ্যমে ঢুকছে, চোখটা লাল হয়ে যাচ্ছে, জ্বর আসছে, এরপরে র্যাশ শুরু হয়, মুখ থেকে শুরু হয় র্যাশ, তারপর গলায় ঘাড়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে র্যাশটা। এই যে তখন র্যাশ ওঠার এই আগে 4 দিন কিন্তু সে ছোঁয়াছে, পরে 4 দিন ছোঁয়াছে, কিন্তু দেখা যাচ্ছে তার আগে তো সে ছড়িয়ে ফেলছে, কারণ জ্বরটা আসছে। এই জন্য অবশ্যই এখন যেহেতু হামের রোগীর সংখ্যাটা বেশি, খেয়াল রাখতে হবে বাচ্চার জ্বর বা কাশি, নাক দিয়ে পানি পড়া এবং তার কোনো র্যাশ হচ্ছে কিনা এটা খেয়াল রাখতে হবে। তাকে শুরুতে আইসোলেশনে রাখতে হবে এবং এই জিনিসটা রাখার পর বাচ্চা যদি খেতে পারে ঠিকমতো, খাওয়া দাওয়া ঠিকমতো চলে, পানিটা ঠিকমতো খেতে পারছে বা অন্যান্য খাবার, তাহলে তাকে আলাদা করে বাসায় রাখতে পারবে। কিন্তু যদি বিপজ্জনকগুলো দেখা যায় তখন কিন্তু দেরি করা যাবে না। অনেক সময় কী হয়, দেরি করার ফলে যে নিউমোনিয়া হয়, নিউমোনিয়া বাচ্চাটা মারা যাচ্ছে, ব্রেনে প্রদাহ হয়ে বাচ্চাটা মারা যাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু খুব বেশি হচ্ছে, যে একটু দেরি করে আনছে অথবা খেয়াল করছে না, বাচ্চাটার জ্বর, এখন কিন্তু ডেঙ্গুরও সিজন, আসলে কোনটাতে হচ্ছে, সিজনাল চেঞ্জে কিন্তু অনেক কিছু হচ্ছে, ভাইরাল এমনি ফিভারটা হচ্ছে, সেটা আসলে হাম নাকি ডেঙ্গু নাকি অন্য কোনো ভাইরাসের জন্য হচ্ছে, সেটার জন্য অবশ্যই অভিভাবক কেন স্কুলে গেলেও সতর্ক থাকতে হবে, যে স্কুলে বাচ্চাটা পাঠাচ্ছে আর কি জ্বর আছে কিনা, সেটা কিন্তু স্কুল কর্তৃপক্ষের দেখার দায়িত্ব। আমরা সচেতনতা নিয়ে অনেক রকমের কথা বলি, কিন্তু অপুষ্টিও একটা বড় সমস্যা আমাদের দেশে রয়েছে। তো সেক্ষেত্রে এই যে সকল শিশুরা রয়েছে, সেই শিশুদের আসলে অপুষ্টির সাথে হামের রোগ প্রতিরোধ ব্যবস্থা নিশ্চয়ই একটা যোগসূত্র রয়েছে। তবে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো একটা ছোট্ট বিরতি থেকে ফিরে এসে। দর্শক, আপনারা দেখছেন এটি নিউজ, আমরা আছি কাজী এন্ড কাজী রিপ্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্ট। আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খানিক বাদে, সঙ্গে থাকবেন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি কাজী এন্ড কাজী রিপ্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টে। দর্শক, আপনারা আছেন এটি নিউজে, আমরা কথা বলছি আসলে হামের টিকা ঝুঁকি ও প্রতিরোধ নিয়ে। ডাক্তার আয়েশা আক্তার তিনি আমাদের সঙ্গে আছেন।
আমরা তার সঙ্গে আবার আলোচনা একটু যুক্ত হই। যেমনটা আমরা এর আগে বলছিলাম যে অপুষ্টির সাথে যে কোনো রোগ প্রতিরোধের একটা সম্পর্ক রয়েছে, ঠিক তার সঙ্গে যখন হাম বা এরকম ছোঁয়াচে রোগগুলো হয় তখন আরও বেশি সংক্রমিত হওয়ার সুযোগ আছে। আমাদের ছোট যে বাচ্চারা রয়েছে তাদের অনেকেরই অপুষ্টিজনিত সমস্যা আছে, আমাদের অনেকগুলো কারণের মধ্যে এটা একটা অন্যতম। সেক্ষেত্রে এটাকে আমরা কিভাবে রিলেট করতে পারছি, আর তারই বা প্রতিকারের ব্যবস্থা কি? ধন্যবাদ। কারণ হলো যে অপুষ্টি একটা বড় কারণ, অবশ্যই যে কোনো রোগ হলে কিন্তু অপুষ্টি শিখালে রোগ আরও কমে যায়। সেক্ষেত্রে আমরা কিন্তু হামের সাথে ভিটামিন এ ক্যাপসুলটা দিচ্ছি, কারণ এটা কিন্তু আরও রোগ প্রতিরোধ বাড়িয়ে তোলে এবং অনেক সময় দেখা যাচ্ছে হাম হয়ে কিন্তু অন্তত ডেভেলপ করে এই ভিটামিন এর জন্য। তো আমরা যেটা সবসময় বলে থাকি যে আসলে মানে যারা মা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে বুকের দুধ, সেক্ষেত্রে অবশ্যই 6 মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং যেটাকে বলে, মানে একমাত্র বুকের দুধ, সেটা কিন্তু অবশ্যই খাওয়াতে হবে। ওই মানে মার কাছ থেকে অ্যান্টিবডি কিন্তু বাচ্চা শরীরে যাচ্ছে এবং সেটা কিন্তু আগে কেন 9 মাস ভ্যাকসিনটা দিতাম হামেরটা, কারণ 9 মাস পর্যন্ত অ্যান্টিবডিটা থাকতো, সেটা কাভার দিত। পরে 9 মাসের পরে আবার 15 মাস বয়সে আমরা দিচ্ছি। কিন্তু এখন কি হচ্ছে, এখন কিন্তু আসলে মায়ের বুকের দুধটা কিন্তু খাওয়ানোই হচ্ছে না বাচ্চাকে, আপনি যদি দেখে থাকেন। এবং 6 মাস তো দূরের কথা, দেখা যাচ্ছে 3 মাস খেয়ে আর কিন্তু খাওয়াচ্ছে না, ফিডারে চলে যাচ্ছে। এবং পূর্ণ 2 বছর বুকের দুধ খাওয়ানোর কথা, সাথে অন্যান্য খাবার তো খাবেই, খিচুড়ি থেকে শুরু করে অন্য যেটা খাবার থাকে সেটা কিন্তু পুষ্টি বাড়ায়। কিন্তু আসলে ওই 6 মাসও না 2 বছর না কোনোটাই কিন্তু খাওয়ানো হচ্ছে। এই বাচ্চাটা অপুষ্টির শিকার হচ্ছে, এই বাচ্চাটা যখন আক্রান্ত হচ্ছে যে কোনো রোগ দিয়ে, হাম কেন অন্যান্যগুলো কিন্তু তার এফেক্ট করে। এটা কি আসলে আমাদের সোসাইটির সকল আর্থিক গ্রুপের জন্য হচ্ছে? হ্যাঁ, সবার জন্য। মানে মা যদি বাচ্চাকে বুকের দুধ না খায়, বাচ্চার রোগ প্রতিরোধ যদি বেড়ে না ওঠে, তাহলে যে কোনো রোগ দ্বারা আক্রান্ত হলে বাচ্চাটা কিন্তু আরও খারাপের দিকে যায়। শুধু হাম কেন, অন্যান্য রোগও আক্রান্ত হয়, নিউমোনিয়া থেকে শুরু করে ডায়রিয়া, অনেক ধরনের রোগে আক্রান্ত হয়। সেটা কিন্তু মায়ের বুকের দুধটা পেলে অনেকটুকু কমে আসে। এই যে আক্রান্ত হওয়ার ক্ষমতাটা অনেকটা, দেখা যাচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই বেড়ে যায়, অ্যান্টিবডি এতটাই বেশি থাকে, মায়ের কাছ থেকে বাচ্চা পাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অনেকটা কম থাকে। এটা কিন্তু আসলে বাড়াতে হবে। সাথে বাচ্চাকে 6 মাস পর থেকে পুষ্টিকর খাবারটা সবার জন্য যদি বলি যে আসলে অপুষ্টি কিন্তু সবার জন্য একটা বড় ফ্যাক্টর। আমরা আসলে এতটাই বেশি যে ফাস্টফুডের দিকে ঝুঁকে গেছি, বাচ্চারা যারা শুরু করে বয়স্ক যারা আছে তারাও কিন্তু এক্সারসাইজ করছে না, সারাক্ষণ মোবাইলে আসক্তি, বাইরে খেলাধুলা একদমই না, স্কুল কলেজগুলোতে সবগুলোতে আসলে মানে এক্সারসাইজ করা, অক্সিজেন নেওয়া, এগুলো একদমই কিন্তু কম, যার ফলে অন্যান্য অসংক্রামক রোগগুলো যদি বলি ডায়াবেটিস, হাইপারটেনশন, সবটা কিন্তু বেড়ে যাচ্ছে। আসলে কিন্তু আমরা বায়ু দূষণ, পানি দূষণ সব কিছু মিলে কিন্তু পরিবেশ বিপর্যয়ের মধ্যে আছি। সেটা থেকে উত্তরণ কিন্তু নিজেকে করতে হবে। গাছ লাগানো, পুষ্টিকর খাবার খাওয়া, ব্যায়াম করা, এটা সবার জন্যই দরকার। আপনি সচেতনতার অনেকগুলো পয়েন্ট বলেছেন, তার স্পেসিফিক প্রশ্ন আছে, কিন্তু তার আগে যদি আমরা এটাও বলি যে আর্থিক কিছু কিছু দুর্বলতা তো আমাদের আছে, স্বীকার করতে হবে। সে কারণে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় যে সন্তানরা বেড়ে উঠছে, যাদেরকে আমরা খুব ভালোভাবে খাবারের যোগানটা হয়তো দিতে পারি না, কিংবা তাদের পরিবারও দিতে পারে না, তাদের জন্য আসলে এই অপুষ্টি দূর করার জন্য কখনো কখনো আমরা এরকম কার্যক্রম করে দেখেছি, বিশেষ বিস্কিটের ব্যবস্থা করা কিংবা আরো কোনো সাপ্লিমেন্টের ব্যবস্থা করা। সেই কার্যক্রমগুলো কি এখন আছে? সেটা আছে অবশ্যই। হলো যে যারা একদম বলেন যে পথ শিশু যারা আছে, তাদের জন্য অনেকগুলো সংস্থা আছে কিন্তু কাজ করছে। এবং শুধু যে আপনি মাছ মাংস খেলে যে পুষ্টি পাচ্ছে তা না, মানে খুব দামি খাবারে যে তা না, আপনি কিন্তু যে নর্মাল যে সিজনাল মানে ফলমূল যে আছে বা ডালে যে পুষ্টিটা আছে, অনেক কিছু কিন্তু অ্যাভেলেবেল এখন পাওয়া যাচ্ছে, যেগুলো কিন্তু পুষ্টিকর খাবার। আপনার এই উত্তরের ক্ষেত্রে আমার মনে পড়েছে, আমরা ছোটবেলাতে দেখতাম যে প্রচারণা, একদিকে কম দামি খাবার কিন্তু সেম পুষ্টি, আর একদিকে দামি খাবার সেম পুষ্টি, অর্থাৎ যে যার আর্থিক ব্যবস্থা অনুযায়ী কিন্তু এটা করতে পারতো। কোনটা খাবো আসলে এই অ্যাওয়ারনেস গুলো কি কমেছে নাকি চলছে? আসলে কি অ্যাওয়ারনেস গুলো চলছে, কিন্তু মানুষ আসলে যে বললেন যে ফাস্টফুডের দিকে বেশি আক্রান্ত, চাইলে তো অনলাইনে আমি অর্ডার করে খেতে পারছি, যেটা আমরা কোভিডের সময় সবাই তো বাচ্চারা আসলে ঘরে ছিল, সবাই তখন অনলাইনে অর্ডার করে খাবারটা খেত। ওই যে খাবারের চাইলে যে খাবারটা খেতে পাচ্ছি, হ্যাঁ মানে বার্গার বা ফাস্টফুড, তখন সে এই খাবারটা খেতে চায় না। ফলমূল তো একদমই খেতে চায় না। আপনারা জানেন যে ফলমূল, পানি, বিশুদ্ধ খাওয়ার পানি, সেগুলোর প্রতি না খেয়ে কোক খাচ্ছে, অন্যান্য ড্রিঙ্কসগুলো খাচ্ছে, যেগুলো একদমই আসলে কারোর জন্যই ভালো না। সেই খাবার থেকে আমাদের দূরে থাকতে হবে। অবশ্যই খাবো, কিন্তু সেটা গুণগত মান দেখে খাবো। রাস্তাঘাটে আমরা যে কোনো জায়গায় খোলা বাসি খাবারটা খাচ্ছি, বা যে জায়গাটা ভালো কোয়ালিটি মেনটেন করা একটা বড় বিষয়। প্রত্যেকটা খাবার যদি কোয়ালিটি মেনটেন না করি, পচাবাসি খাবার থেকে শুরু করে সমস্ত খাবার যদি কোয়ালিটি না থাকে, অসুস্থ হবেই, ডায়রিয়া হবে, ফুড পয়জনিং হবে, অনেক ধরনের জটিলতা রোগে আক্রান্ত হতে হবে। মানে আসলে আমাদেরকে সবসময় তো বিভিন্ন রকমের ভাইরাস তারা আক্রমণ করার চেষ্টা করে, আমাদের প্রতিরোধ ব্যবস্থা ভালো থাকার কারণে ঠিক আছে, যাদের একটু কম তারা একদম খারাপের দিকে যাচ্ছে। আমরা যদি এবার একটু সচেতনতার কথা খুব অফিশিয়ালি বলার চেষ্টা করি, যে আসলে আমাদের অভিভাবক, তারপরে সমাজ কিংবা রাষ্ট্র ব্যবস্থা, প্রত্যেকটা জায়গাতেই তো আলাদা আলাদা দায়িত্ব আছে। আমরা যদি অভিভাবকদের কথা বলার চেষ্টা করি, যে অভিভাবকরা আসলে এই ধরনের সংক্রমিত রোগগুলো প্রতিরোধের ক্ষেত্রে তাদের কি ভূমিকা হওয়া উচিত? অবশ্যই ভূমিকা সবারই আছে। নাগরিক প্রত্যেকটা মানুষের কিন্তু দায়িত্ব আছে।
মানে কারণ আমরা তো একসাথে মিলে কাজ করব, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যে কোনো কিছু আসলে, দুর্যোগ বলেন, রোগ আসলে সব কিছু কিন্তু মোকাবেলা করতে হয়। কারো একার পক্ষে কিন্তু সম্ভব না, রাষ্ট্র একা পারবে না, সবাইকে মিলে কাজ করতে হয়। সেক্ষেত্রে পরিবারে যারা আছেন তাদেরও যদি বলি খাবারের আগে পরে বা বাইরে যাওয়ার সময় বা বাইরে থেকে আসলো খেতে বসলো, হাত ভালো মতো 20 সেকেন্ড হাত ধৌত করা সাবান দিয়ে, এটা কিন্তু স্বাস্থ্যবিধি মানার মধ্যে পড়ে। এটা কিন্তু শেখাতে হবে, বাবা মা তার বাচ্চাদেরকে শেখাবে, বাচ্চারা আরেকজন তার বন্ধুকে শেখাবে, এভাবে কিন্তু শিখবে। এই অ্যাওয়ারনেসটা কিন্তু পরিবার থেকে আসতে হবে, আশপাশ থেকে আসতে হবে। আমাদেরকে মানবিক হতে হবে, সবাইকে যে মানে একসাথে দিয়ে ভালো থাকা, সেই গুণটা সার মধ্যে থাকা উচিত। আমরা ধরেন আক্রান্ত হলো, হঠাৎ করে আমরা আবার কিন্তু ক্যাম্পেইনে চলে গেলাম যে টিকা দেয়া তো একমাত্র ব্যবস্থা না, না। সেক্ষেত্রে অবশ্যই সুরক্ষা তৈরি করতে হবে নিজের মধ্যে। আমরা যদি একটু সোসাইটির প্রেক্ষাপটে বলি যে আমরা অনেক রকমের সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করি, সেক্ষেত্রে সমাজ কিভাবে এই দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে কাজে আসতে পারে? যদি এখনো পুরোপুরি দুর্যোগ হয়নি, কিন্তু একটা অবশ্যই দুর্যোগের না হলে কাছাকাছি যেতে আমরা যাচ্ছি, আমরা অলরেডি কিন্তু ভ্যাকসিন নিয়ে কিন্তু কাজ শুরু করেছি। এই যে তাৎক্ষণিকভাবে যে ভ্যাকসিনটা নিয়ে কাজটা শুরু করা, এই ভ্যাকসিনটা দেওয়া, এটা কিন্তু একটা বড় একটা সাফল্য। এটাতে সবারই সহযোগিতার প্রয়োজন, সবাই মিলে কাজ করা দরকার। এখন ভ্যাকসিন দেখে হয়তো বা জ্বর হতেই পারে, সেটা তো সাময়িক বিষয়। যে কোনো ভ্যাকসিন একটু জ্বর আসতে, এর থেকে আতঙ্কিত হওয়া যাবে না, ছড়ানো যাবে না যে না এটা হতেই পারে, সেটা যেন ব্যবস্থাপনা আছে। এই যে ব্যবস্থাপনা আছে, এটাকে বোঝা, জানা এবং শিখা, এটা আগ্রহ সবার মধ্যে থাকতে হবে। এবারে যদি রাষ্ট্রের কাছে তো আমাদের নাগরিক হিসেবে অনেক প্রত্যাশা থাকে, তাহলে এই ধরনের কার্যক্রমগুলো রাষ্ট্র খুব কুইক গ্রহণ করেছে। রাষ্ট্রের দায়িত্ব যারা নিয়েছেন বা দায়িত্বশীল মানুষদের প্রতি আমাদের এক রকমের কৃতজ্ঞতা বোধ আছে। ঠিক দেশ তো চলতে থাকবে, সেই অনুযায়ী আগামীর দিনে এই ধরনের যদি সমস্যাগুলো না আসে, সেক্ষেত্রে ক্যালেন্ডার ইভেন্টের মধ্যে সরকারের কি কি কার্যক্রমগুলো নেওয়া উচিত বলে মনে করেন? তা তো আছে, যেমন যদি বলি যে স্বাস্থ্যনীতি, যেমন নির্বাচনী ইশতেহারের মধ্যে আমাদের স্বাস্থ্যসেবা খাত নিয়ে কিন্তু অনেক ধরনের পরিকল্পনা আছে। স্বাস্থ্য কার্ড দেওয়া, মানে হেলথ কার্ডটা দেওয়া, তারপরে হলো যে মিনি ল্যাব তৈরি করা, এবং সেখানে হলো যে জিডিপি 5% বাড়ানো, সব কিছু মিলে কিন্তু, কারণ স্বাস্থ্য তো একটা মৌলিক অধিকার, এটা কারণ সুবিধা না, এটা মৌলিক অধিকার, সবারই অধিকার মানে অধিকার আছে যে আমি এটাকে সেবা নিব। সেই সেবাটাকে একদমই থাকে না যে বিনামূল্যে দেওয়া, সব কিছু নীতি মানে আমাদের নীতিমালার মধ্যে আছে, সেগুলো আস্তে আস্তে করে পর্যায়ক্রমে কার্যক্রম হবে। অবশ্যই আমাদের আগে কমিউনিটি বেস যে হেলথ সিস্টেমটা ছিল, সেটাকে জোরদার করা হচ্ছে, সেটাকে যাতে আমাদের রেফার সিস্টেম, মানে কমিউনিটি থেকে আমরা উপজেলা থেকে জেলা পাঠানো, জেলা থেকে তারপর ঢাকার মধ্যে পাঠানো, এই যে একটা রেফারেন্স সিস্টেম, সাথে ওইখানে যে কমিউনিটি ক্লিনিকে যে আমাদের মিনি ল্যাব চালু করা, যেখানে ফার্মেসি থাকবে, সব থাকবে একটার মধ্যে, যাতে পেশেন্ট একটা আসলে ওইখানে চিকিৎসাটা পাবে, তারপরে পেশেন্টটা যে খারাপ হলে আর একটু রেফার হলো, এভাবে করলে কিন্তু পেশেন্টটা দেখা যাচ্ছে যে প্রতিমধ্যে মারা যায় না। তাহলে এই জিনিসটা কিন্তু আসলে আমাদের পর্যায়ক্রমে আমাদের আছে, সেটা আরো বেশি সামনের দিকে অগ্রসর হবে। আপনি যেহেতু নিজে একজন ডক্টর, আপনার কাছে পেয়ে আমাদের ধরনের প্রশ্ন করতে ইচ্ছা করছে যে আমরা অনেক সময় দেখি যে কোনো রকমের রোগে আক্রান্ত হলেই সেন্ট্রালে আসার একটা টেন্ডেন্সি থাকে যে আমরা একদম রুট এলাকা থেকেই ঢাকামুখী হই। ঢাকা আসতেই হবে। আসলে এখানে ঢাকামুখী হওয়ার অনেকগুলো তো কারণ আছে, অনেক সুবিধা হয়তো প্রত্যন্ত অঞ্চলে পাওয়া যায় না, কিন্তু আপনি একজন চিকিৎসক হিসেবে, একজন নাগরিক যিনি হয়তো প্রত্যন্ত অঞ্চলে আছেন, তিনি কিভাবে তার এলাকা থেকে এই চিকিৎসাটা গ্রহণ করতে পারবেন বলে আপনার পরামর্শটা কি? আচ্ছা, পরামর্শ হলো যে ওইখানেও কিন্তু আমাদের ডাক্তার আছে, বিশেষজ্ঞ ডাক্তার কিন্তু ওইখানেও আছে, এবং ওইখানে আরও যাতে সব কিছু সুবিধা থাকে, সে সেট আপ কিন্তু করা হচ্ছে। একদিন তো রাতারাতি সব সেট আপ একদম উন্নতি করা যায় না, আস্তে আস্তে সেট আপটা তৈরি করতে হয়। সেই সেট আপটা কিন্তু আছে ওইখানে। কিন্তু এখন রোগী হলো যে না, তাদের কথা হলো অসুস্থ হচ্ছে আমি ঢাকা যাব, কিন্তু না, ওইখানে যে আমার ডাক্তার আছে, সেখান থেকে সেবাটা নেওয়া যায়, সেটা কিন্তু তারা ওই বিশ্বাসের জায়গাটা রাখতে পারছে না। বিশ্বাসের জায়গাটা রাখতে হবে, আস্থা রাখতে হবে, ওইখানে সেবাটা হয়। পেশেন্ট যদি ডাক্তার মনে করে রেফার করবে, কিন্তু না, তার নিজেরাই আগে চলে আসে। তার জন্য কি হচ্ছে, পেশেন্টটা কিন্তু প্রতিমধ্যে মারা যাচ্ছে। এই জিনিসটা আসলে তখন ঢাকায় আমার একটা জটিল রোগী, সেটা আমার এখনই চিকিৎসা দরকার আছে, কিন্তু সেটা করা যাচ্ছে না। ওই পেশেন্টটা হয়তো বা চিকিৎসা এখন দরকার নেই, মেডিসিন দিলে হয়ে যাচ্ছে, সে কিন্তু ঢাকায় এসে তখন ভিড় করছে। তার মানে আমাদের রোগীর চাপ যেহেতু অনেক বেশি, 18 কোটি জনসংখ্যা, সে অনুপাতে জনসংখ্যা সব কিছু মিলে তো আমাদের সেটা সারা পৃথিবীতে সেট আপটা সেরকম, সব জায়গায় সংকটে আছে। সেই সংকট মোকাবেলা আমরা কাজ করে যাচ্ছি। এবারে একেবারে শেষের দিকে, যেহেতু আমরা আপনার কাছ থেকে একটু আমাদের যারা দর্শক আছেন এই মুহূর্তে, যেহেতু তাদের মধ্যে অনেক রকমের একটা সংশয় তৈরি হয়েছে আসলে টিকা পাওয়া না পাওয়া, বাচ্চাদের অসুস্থতা হলে বাবা মা এমনিতেই একটু টেনশনে থাকে, অবশ্যই সর্বসাধারণের জন্য আপনার কি বার্তা থাকবে? ধন্যবাদ। অবশ্যই থাকবে বার্তাটা যে আতঙ্কিত হবেন না, অবশ্যই সচেতন হবে, সতর্ক থাকবেন, কিন্তু আতঙ্কিত হওয়া যাবে না। যে কোনো রোগ, এখন তো হাম, এরপরে কিন্তু সামনে তো ডেঙ্গু আসতে পারে, যে কোনো দুর্যোগ আসতেই পারে, রোগ আসতেই পারে, বন্যা আসতে পারে, কিন্তু সেক্ষেত্রে আমরা স্বাস্থ্য বিভাগ সবসময় সজাগ আছি। আমরা জনগণের সাথেই আছি, জনগণের পাশেই আছি। তারা শুধু ডাক্তারের কাছে আসবে যে কোনো সমস্যা গেলে, তাদের পাশেই আমরা সবসময় থাকবো। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনার সচেতনতা এবং আপনার পরিবারের পাশে থাকা
এবং ঠিক মতো যে নির্দেশনাগুলো আছে সেগুলো মেনে চলাই অনেক বিপদ থেকে নিজেকে অগ্রিম রক্ষা করা যায়। আমরা নিঃসন্দেহে সেগুলো মেনে চলবো এবং নিজেকে ভালো রাখবো পরিবারকে, আর পরিবার ভালো থাকলে ভালো থাকবে দেশ। আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে আবারও আমরা আপনার সঙ্গে ফিরছি। সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশায় নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, আর ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।